দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কেউ কেউ আবার এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য বলছে যে সীমান্তে গরু বা সীমান্তে বিভিন্ন পণ্য চোরাচালান করতে গিয়ে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে চোরাচালান গুলো হয় সেখানে তাদের স্বার্থ কতটা আছে, বাংলাদেশের স্বার্থ কতটা আছে, সেটাও তো দেখার বিষয় আছে। আর এর চেয়ে বড় বিষয় হলো যে আপনি কোনোভাবে একজন মাইনরকে, একটা বাচ্চা শিশুকে যার বয়স 18-র নিচে, তাকে গুলি করে হত্যা করলেন এবং বললেন চোরাচালানের সঙ্গে জড়িত। এইটা আসলে পৃথিবীর কোনো আদালতে আপনার এই দাবিটা গ্রহণযোগ্য হবে না। তা দেখে মনে হয় না যে 15, আমার মনে হয় যে আরো এরকম 12-13 হবে তার বয়স। তো এই বয়সে একটা ছেলে মানে গুলিবিদ্ধ হয়ে তারা আবার লাস্টে নিয়ে গেল, এটা একটা বিষয়। এটা নিয়ে মাঝে মাঝে ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ হয়ে যাই যে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যে একটা নিজস্বতা আছে, রাষ্ট্রের যে একটা সার্বভৌমত্ব আছে, এইটার পক্ষে খুব জোরালো ভাবে একটা রাজনৈতিক প্রতিবাদ আসলে ভারতকে জানানো উচিত। কারণ হচ্ছে আপনার আইন সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে যে চলতি বছরের জুন মাসের 10 তারিখ পর্যন্ত বিএসএফ এর গুলিতে 13 বাংলাদেশি নিহত হয়েছে। পরবর্তীর হিসেবগুলোতে আসলাম না, তার অর্থটা হচ্ছে 6 মাসের প্রতি মাসে দুজন করে, আপনি যদি গড় হিসেব করেন। এর আগের বছরে এই সংখ্যাটা একটু কম ছিল, 2-3 জন কম। তাহলে কেন আমরা এখনো একটি কার্যকরী পদক্ষেপ নিতে পারি না? আমাদের দুর্বলতাটা কোথায়, আমাদের কোন জায়গাটায় আমাদের গ্যাপ আছে, সেটা কেন আমরা ফিল আপ করতে পারছি না? একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্কটা আসলে স্বার্থ ভিত্তিক, এখানে আসলে বন্ধুত্বের কোনো বিষয় নেই। একটা রাষ্ট্র চাইলেই তো এভাবে সীমান্তে পাখির মতো গুলি করে আরেকটা মানুষকে, আমার পড়শিকে তো আমি হত্যা করতে পারি না। এটা তো একেবারেই মেনে নেওয়া যায় না। আমার কি স্বার্থ আছে, সেই স্বার্থটাকে তো আমাকে পেতে হবে। আমি শুধু দিয়েই যাব, বুক পেতে গুলি খাবো, এটা তো কোনো সম্পর্ক হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 1971 সালের যে সশস্ত্র পর্বটা, সেই সশস্ত্র পর্বে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারত আমাদেরকে সহযোগিতা করেনি, বরঞ্চ কৌশলগতভাবে পাকিস্তানকে পরাজিত করার জন্য বাংলাদেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাটাকে তারা সমর্থন কাজে করতে বাধ্য লাগিয়েছে তো। হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে আমার স্বাধীনতাকে প্রতিদিন সীমান্তে আপনি হত্যা করবেন এবং আমি সেটা মেনে নিব, নির্দ্বিধায় মাথা নিচু করে মেনে নেব যে আপনি আমার বন্ধু রাষ্ট্র। এইটা কোন রাষ্ট্রই মেনে নেবে না। যদি ওনারা হত্যাকাণ্ড বন্ধ না করেন সীমান্তে, তাহলে বিশ্বে অনেক পথ ও পদ্ধতি আছে। নিশ্চয়ই আমাদের সরকার আমাদের সমর্থনে বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে সেই সমস্ত পথ অবলম্বন করবেন। আপনারা জানেন যে এই সীমান্ত হত্যা নিয়ে আমাদের সব সময় বাংলাদেশ আপত্তি জানিয়ে আসছে, সেই ফেলানির সময় থেকে। সম্প্রতি আরেকটি বাচ্চা মেয়ে মারা গেছে, সোনা দাস। সে মারা যাওয়ার সেটা নিয়েও খুব মানে অনেক ধরনের আলোচনা হয়েছে ইতোমধ্যে। আমাদের প্রধান উপদেষ্টা তাদের কাছে আপত্তি জানিয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে কড়াভাবে কিন্তু নোট ভার্বাল পাঠিয়েছে ভারতীয় হাই কমিশনে। এই ঘটনার মধ্যেও, এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি 9 সেপ্টেম্বর একটা রিপোর্ট। সেটা হচ্ছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। সো এই যে এত কথা বলছে, দেখেন আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে শেখ হাসিনা পালিয়ে চলে যাবার পর আমাদের দেশে যে মানে সরকার যখন থাকলো না, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার আগে এবং পরেও বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা কিনা আহ, ঠিক না, বা হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে বলে অনেক ধরনের রিপোর্ট এসেছে। বিশেষ করে ভারতীয় মিডিয়া, আমরা মনে হয় আপনাদের সাথে এ নিয়েও কথা বলেছিলাম। সো যারা বাংলাদেশের সব হিন্দু নিধন করা হচ্ছে, সব মন্দির জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলা হচ্ছে, এই ধরনের মায়া কান্না ভারতীয় গণমাধ্যমগুলিতে শুনেছে। এবং মোদিও কিন্তু বাইডেনের সাথে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথেও কথা বলেছেন এই বিষয়টা নিয়ে। সেইখানে সেই সরকারের বিএসএফ একের পর এক গুলি করে মেরেই যাচ্ছে, এখনো মেরে যাচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? এখন আমি আমান আপনার কাছে প্রথমে যাই। ধন্যবাদ আপা। এই বিষয়টা নিয়ে আসলে কথা বললে শেষ হবে না। প্রথম কথাটা হচ্ছে যে আমরা আহ, একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্কটা আসলে স্বার্থ ভিত্তিক, এখানে আসলে বন্ধুত্বের কোনো বিষয় নেই। একদম প্রকৃত অর্থে যেটা বন্ধুত্বের কোনো বিষয় নেই, বিষয়টা হলো স্বার্থ কেন্দ্রিক।
তো আমাদের বাংলাদেশ থেকে এতদিন ভারতের সঙ্গে যে পররাষ্ট্র বা কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা হয়েছে, সেটা অনেক রাজনৈতিক দলের বা অনেক রাজনৈতিক নেতারা বলে থাকেন যে এটা নতজানি কূটনীতি। আসলে এটা নতজানু কূটনীতি না। আমার এটা নিয়ে মাঝে মাঝে ব্যক্তিগতভাবে আমি খুব হতাশ হয়ে যাই যে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের যে একটা নিজস্বতা আছে, রাষ্ট্রের যে একটা সার্বভৌমত্ব আছে, এইটার পক্ষে খুব জোরালো ভাবে একটা রাজনৈতিক প্রতিবাদ আসলে ভারতকে জানানো উচিত। কারণ হচ্ছে আপনার আইন সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে যে চলতি বছরের জুন মাসের 10 তারিখ পর্যন্ত বিএসএফ এর গুলিতে 13 বাংলাদেশি নিহত হয়েছে। হুম। আমি পরবর্তীর হিসেবগুলোতে আসলাম না, তার অর্থটা হচ্ছে 6 মাসের প্রতি মাসে দুজন করে, আপনি যদি গড় হিসেব করেন। এর আগের বছরে এই সংখ্যাটা একটু কম ছিল, 2-3 জন কম। এই যে একের পর এক হত্যাকাণ্ড, দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কেউ কেউ আবার এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য বলছে যে সীমান্তে গরু বা সীমান্তে বিভিন্ন পণ্য চোরাচালান করতে গিয়ে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে চোরাচালান গুলো হয়, সেখানে তাদের স্বার্থ কতটা আছে, বাংলাদেশের স্বার্থ কতটা আছে, সেটাও তো দেখার বিষয় আছে। আর এর চেয়ে বড় বিষয় হলো যে আপনি কোনোভাবে একজন মাইনরকে, একটা বাচ্চা শিশুকে যার বয়স 18-র নিচে, তাকে গুলি করে হত্যা করলেন এবং বললেন চোরাচালানের সঙ্গে জড়িত। এইটা আসলে পৃথিবীর কোনো আদালতে আপনার এই দাবিটা গ্রহণযোগ্য হবে না। আমি মনে করি যে এই, আমরা অতীতেও দেখেছি বাংলাদেশের সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধান এই বিষয়ে প্রতিজ্ঞা করেছে যে আমরা সীমান্তে হত্যা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনবো, কিন্তু তার কোনো প্রতিকার আসলে আমরা মানে পাইনি। এটা নিয়ে বাংলাদেশের যারা কূটনৈতিক বিশ্লেষক আছেন তারাও হতাশা ব্যক্ত করেছেন যে তারপরেও কেন এই হত্যাকাণ্ডগুলো চলছে, এই ব্যাপারগুলোর একটা সুরাহা হওয়া উচিত। আমি মনে করি যে বাংলাদেশ এই মুহূর্তে যেভাবে নোট ভার্বাল দিয়ে প্রতিবাদ জানিয়েছে, এই বিষয়ে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো এবং ভারতের মানবাধিকার সংস্থাগুলোরও একটা পদক্ষেপ নেওয়া উচিত যে সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড কি অব্যাহত থাকবে, নাকি এটা বন্ধের কোনো শান্তিপূর্ণ উপায়ে তারা বের করবেন কিনা। জি। অন্যথায় বাংলাদেশের খুব শক্ত একটা পদক্ষেপ নেওয়া উচিত যে আর কোনো বাংলাদেশের নাগরিকের লাশ যাতে সীমান্তে না পড়ে। হ্যাঁ, ধন্যবাদ। মাহমুদ, আপনার কাছে যাচ্ছি, আপনি এই বিষয়ে আপনার মতামতটা বলেন প্লিজ। বা এটা যদি ভিন্নভাবে বলি যে গরিবের বউ সবার ভাবি, বিষয়টা আসলে এরকম না। পড়শি যখন যে যার পড়শি, তার 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 অধিকার আছে। আমার সুন্দর করে বলছিল যে স্বার্থের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক না। যদি বন্ধুত্বের মনে কেউ স্বার্থের সম্পর্ক হয়, আমি, আমার অধিকার আছে, স্বাধীন রাষ্ট্র হিসাবে আমার অধিকারটুকু আছে। তো আমরা এই ঘটনাগুলো কিন্তু বারবারই ঘটছে। আপনি বলছিলেন এই যে ফেলানির কথা, ফেলানির পরে আরো ঘটনা ঘটছিল। যে হুম। আজকের যে ঘটনাটা সামনে আসলো, এটা খুবই দুঃখজনক। আমার খুব সুন্দর, 18 নিচে, তার বয়স 15 বছর। 15 দেখলাম। চেহারা দেখে মনে হয় না যে 15, চেহারা দেখে মনে হয় না যে 15, আমার মনে হয় যে আরো এরকম 12-13 হবে তার বয়স। তো এই বয়সে একটা ছেলে মানে গুলিবিদ্ধ হয়ে তারা আবার লাস্টে নিয়ে গেল, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আরো কয়েকজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে, হুম। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। Right. এইটা বারবার কিন্তু আমাদের এই ঘটনাগুলো আসছে ইয়ে, কেন্দ্র করে কি একটা পররাষ্ট্র নীতি হলো নতজানু নীতি, বারবার এই শব্দটা কিন্তু আসছে আমাদের সামনে। তাহলে কেন আমরা এখনো একটি কার্যকরী পদক্ষেপ নিতে পারি না? আমাদের দুর্বলতাটা কোথায়, আমাদের কোন জায়গাটায় আমাদের গ্যাপ আছে, সেটা কেন আমরা ফিল আপ করতে পারছি না? একটা রাষ্ট্র চাইলেই তো এভাবে সীমান্তে পাখির মতো গুলি করে আরেকটা মানুষকে, আমার পড়শিকে তো আমি হত্যা করতে পারি না। এটা তো একেবারেই মেনে নেওয়া যায় না। তো এটার জন্য আমাদের অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। এটা আমরা আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তোবা যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের মানে এই দায়িত্ব নেওয়ার সময় কিন্তু বলছে যে এসব সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে সম্পর্ক হবে সমঝোতার ভিত্তিতে। সম্পর্ক স্বার্থ, যেটা আমার বলছিল, স্বার্থে সম্পর্ক, আমার আমার কি স্বার্থ আছে, সেই স্বার্থটাকে তো আমাকে পেতে হবে। আমি শুধু দিয়েই যাব, দিয়েই যাব, বুক পেতে গুলি খাবো, এটা তো কোনো সম্পর্ক হতে পারে না। ঠিকই বলেছেন। জি এবং আপা। আরেকটা যেটা বিষয় হলো যে ভারতের সাথে কিন্তু আরো সীমান্ত আছে, মনে করেন চীন সীমান্ত আছে, পাকিস্তান সীমান্ত আছে, ওইসব জায়গায় কিন্তু ভারত গুলি করে না।
শুধুমাত্র বাংলাদেশ তাদের বন্ধু দেশ বলে, আমাদের এত উপকার করেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা বন্ধু ছিল আমাদের, আমরা মানি, কিন্তু তারপর থেকে তারা যা করছে সেটাকে আসলেই বন্ধু আমার, আপনি ঠিক বলছেন যে হ্যাঁ, বন্ধুত্ব উম, না, আমাদের স্বার্থেরই সম্পর্ক। স্বার্থ কিন্তু আমরা আমি কখনো আদায় করতে পারিনি, আ- ওরা ঠিকই তাদের আপা স্বার্থ আদায় করেছে, রাইট? এখানে আপনার লাইন থেকে একটা একটা কথা বলা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 1971 সালের যে সশস্ত্র পর্বটা, সেই সশস্ত্র পর্বে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারত আমাদেরকে সহযোগিতা করেনি, বরঞ্চ কৌশলগতভাবে পাকিস্তানকে পরাজিত করার জন্য বাংলাদেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাটাকে তারা সমর্থন কাজে করতে বাধ্য লাগিয়েছে, তো হয়েছে। পুঁজি হিসাবে বাধ্য কাজ করেছে, হয়েছে এবং রাইট। সেই যুদ্ধে, সেই সশস্ত্র সংগ্রামে তাদের যে নাগরিকরা মারা গেছে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। কিন্তু তার অর্থ এই নয় যে আমার স্বাধীনতাকে প্রতিদিন সীমান্তে আপনি হত্যা করবেন এবং আমি সেটা মেনে নিব, নির্দ্বিধায় মাথা নিচু করে মেনে নিব যে আপনি আমার বন্ধু রাষ্ট্র। এইটা কোন রাষ্ট্রই মেনে নেবে না। একই সঙ্গে আরো একটু যুক্ত করতে চাই, ভারতের সঙ্গে চীনের সীমান্ত 4500 কিলোমিটারের। ওই ওই সীমান্তে যদি তারা কোনো প্রকার বাড়াবাড়ি করতে যায়, তার কি জবাব হবে, এটা গত কয়েকদিনে ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে আসছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখেছি। পাকিস্তান সীমান্তের ক্ষেত্রেও একই বিষয় আছে। আমরা কোনো অবস্থাতেই চাই না যে বাংলাদেশের মাধ্যমে কোনো প্রতিবেশী রাষ্ট্র ক্ষতির সম্মুখীনে পড়ুক, এবং আমাদের এই ধরনের কোনো অভিপ্রায় নাই। আমরা শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা সীমান্ত হত্যায় পরিণত হতে দিতে পারি না। যদি ওনারা হত্যাকাণ্ড বন্ধ না করেন সীমান্তে, তাহলে বিশ্বে অনেক পথ ও পদ্ধতি আছে। নিশ্চয়ই আমাদের সরকার আমাদের সমর্থনে বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে সেই সমস্ত পথ অবলম্বন করবেন।